হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকেও আমি তোমাদের সাথে একটা নতুন দিনের ব্লগ শেয়ার করছি। সবার প্রথমেই বলি যে এই ব্লগটা কিন্তু আমার বেশ কয়েকদিন আগেরই। আসলে মাঝে রথ গেল আর কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমার এই ব্লগটাও এডিট করা হচ্ছিল না, তাই পোস্ট করতে একটু দেরি হলো। এটা ছিল আমাদের ছুটির দিনের একটা বিকেলবেলা, তো এই বিকেলবেলা থেকেই ব্লগটা আমি শুরু করলাম। কিছুক্ষণের জন্য একটু ছাদে গেছিলাম। আসলে বিকেলবেলা করে ছাদে এত সুন্দর হাওয়া দেয় যে সত্যিই মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা বসে থাকি। কিন্তু এখন তো আর বসার সময় নেই, কারণ এখন রেডি হয়ে বেরোতে হবে। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, যারা আমার চ্যানেলে প্রথম থেকেই ভিডিও দেখো তারা হয়তো অনেকেই চিনতে পারবে। আসলে মণিমার অ্যানিভার্সারিতে মণিমার বন্ধু অরিন্দম মামা এই গাছটা মণিকে উপহার স্বরূপ দিয়েছিল। আর এই যে এই গাছটা দেখছো, জেট প্লান্ট, এই গাছটা আমাকে আমার বিয়ের সময় অরিন্দম মামাই গিফট করেছিল। তো চলো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে, কারণ বাড়িতে আসবে আজকে একজন স্পেশাল গেস্ট। কে তাকে দেখার জন্য তো ভিডিও শেষ অবধি অবশ্যই থাকতে হবে। যেহেতু ছুটির দিন বলতে এই একটা দিনই আমরা হাতে পাই, আর ছুটির দিনে ঘুরতে বেরোনোটাও তো মিস করা যাবে না। তাই জন্যই আর একটু তাড়াতাড়ি বেরোনো, আর যেখানে যাচ্ছি সেখানে একটা দরকারি কাজ নিয়ে যাচ্ছি। তাই ভাবলাম যে আগে কাজটা সেরে নিই, তার কারণ এরপর যে বাড়িতে আসছে এরপর তো পুরো সময়টাই তাকে দিতে হবে। গল্প করতে করতে আমরা তো প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি, কিন্তু এখনও অবধি বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি কলকাতার মধ্যে অন্যতম প্রাচীন জনপ্রিয় একটি বজরংবলী মন্দিরে। শুধু কলকাতা বললে ভুল হবে, কলকাতার বাইরের অনেক দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসে প্রত্যেক দিন বাবার কাছে পুজো দেওয়ার জন্য। বিশেষ করে মঙ্গলবার মানে বাবার জন্মবারে এখানে মন্দিরের সীমানা পেরিয়েও লাইন পড়ে পুজো দেওয়ার জন্য। জায়গাটি মাদ্রাল হনুমান মন্দির নামে পরিচিত। চলে এসেছি আমরা মন্দিরে, এই যে ওপরে বড় বড় করে লেখা মাদ্রাল হনুমান মন্দির। তো চলো এবার ভেতরে যাই। মন্দির প্রাঙ্গণে ঢুকতেই সবার প্রথমে চোখে পড়বে এই সিদ্ধিদাতা গণেশের মন্দিরটি। মন্দিরটি বন্ধ থাকায় আমি আর বেশি কাছে গিয়ে ভিডিও করিনি। তারপর চোখে পড়বে এই মন্দিরটি, যেখানে বজরংবলী স্বয়ং বিরাজ করছেন। এছাড়াও এখানে রয়েছে আরও অনেকগুলি মন্দির, সেগুলোতেও যাব, কিন্তু তার আগে দর্শন করে নিই বজরংবলীর। মন্দির আলো করে রয়েছেন বজরংবলীর এই মূর্তিটি। বজরংবলীর এই শায়িত মূর্তিটি হলো এই মন্দিরের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। নিত্য পুজো এবং অঞ্জলি দেওয়ার জন্য পাশেই সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে একদম সামনে থেকেই ভগবানকে দর্শন করে তার সামনেই পুজো দেওয়া যায়। যেমন এখন রিজু গিয়ে বজরংবলীর পায়ে হাত দিয়ে তাকে নমস্কার করে এলো। তবে বজরংবলী ব্রহ্মচারী হওয়ায় কিন্তু মহিলাদের স্পর্শ করা বারণ আছে। এরপর বজরংবলীকে দর্শন করে আমরা চলে গেছিলাম রাধাকৃষ্ণের মন্দিরে। রাধাকৃষ্ণের মন্দিরটা ছিল বজরংবলীর মন্দিরের একদম পাশেই। এই মন্দিরটির একদিকে ছিল রাধাকৃষ্ণের মূর্তি আর আরেকদিকে ছিল রাম, লক্ষ্মণ এবং সীতার মূর্তি। আর এরপর রাধাকৃষ্ণের মন্দির দর্শন করার পর আমরা চলে গেছিলাম অন্নপূর্ণা মায়ের মন্দিরে। এই মন্দিরের গোটা জায়গাটাতে এত সুন্দর করে ছোট বড় গাছ দিয়ে সাজানো যে ওখানে গেলে একবার কিভাবে যে সময় কেটে যাবে সেটা বোঝাই যাবে না। ছোটদের জন্য খেলার পার্ক, বড়দের জন্য বসার জায়গা, এছাড়াও রয়েছে একটি ছোট পুকুর। তবে সেদিকেও যাব, কিন্তু আগে এই মন্দিরগুলো দর্শন করে নিই তারপর। এতক্ষণ মন্দিরটা দেখে হয়তো অনেকে বুঝতেই পেরেছো যে মন্দিরটা ঠিক কতটা পুরনো। তবে আর হয়তো বেশি দিন নয়, কারণ মন্দিরে কাজ চলছে, খুব শিগগিরই হয়তো এই মন্দিরটি নতুন রূপ পেয়ে যাবে। চলে এসেছি অন্নপূর্ণা মায়ের এই মন্দিরে।
সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলেই দেখা যাবে এই মন্দিরটি, যেখানে রয়েছেন স্বয়ং বাবা মহাদেব এবং মা অন্নপূর্ণা। আর অন্নপূর্ণা মন্দিরের একদম ঠিক নিচেই রয়েছে এই শিব মন্দিরটি, যেখানে রয়েছে মহাদেবের একটি শিবলিঙ্গ। আর এখানেই এই শিব মন্দির দর্শন দিয়ে শেষ হলো আমাদের আজকের মন্দির দর্শন। হ্যাঁ, কিন্তু তবে এখনই বাড়ি ফিরবো না, ওই যে আসার সময় বলেছিলাম একটা কাজ আছে, সেই কাজটা সেরে নিয়েই বাড়ি ফিরবো। মন্দিরে একটি কৃষ্ণচূড়া গাছ আছে, আর সেই গাছ থেকেই ফুলের পাপড়ি পড়ে রাস্তাটাও বেশ কি সুন্দর হয়ে আছে। যাচ্ছি এখন মন্দিরের সামনের দিকটাতে। আসলে মন্দিরেরই এক মহারাজকে একটা ওষুধ দেওয়ার ছিল বলেই আজকে আরও এখানে আসা। তিনি ব্যস্ত থাকার কারণে তার আসতে একটু দেরি হচ্ছিল বলেই আমরা সেই সময়টাতেই মন্দিরটা ঘুরে নিলাম। এখন এসে গেছে, তাই এখন যাচ্ছি তাকে ওষুধটা দিয়ে আসতে। আমরা বেরিয়ে আসছিলাম, ঠিক তখনই উনি আমাদেরকে বললেন যে একটু প্রসাদ নিয়ে যাওয়ার কথা। তাই তিনি আর একজনের সাথে দেখা করিয়ে দিয়ে বলল যে ওনার হাত থেকে যেন আমরা প্রসাদটা নিয়ে নিই। তারপর প্রসাদটা নেওয়ার জন্য আমাদের আরও কিছুক্ষণ বসতে হলো। তখন আমরা কিছুক্ষণের জন্য মন্দিরের মধ্যে যে চিলড্রেন পার্কটা ছিল সেই চিলড্রেন পার্কে একটু ঘুরে নিচ্ছিলাম। আর রিজু এদিকে দেখাচ্ছিল যে পুজোর সময় এই জায়গাটাতেই রান্না করা হয়। এবার বলি, এই মন্দিরটি হলো আমার বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে একদমই কাছে, ওই 5-7 মিনিটের রাস্তা। তাই আমার বাড়ির থেকেও এই মন্দিরটা আসতে বেশি সময় লাগে না। আমি বিয়ের আগেও এই মন্দিরটাতে বেশ কয়েকবারই এসেছিলাম, কিন্তু তখন সেভাবে ভালো করে ঘোরা হয়নি। তাই আজকে এসে বেশ অনেকক্ষণ ঘুরলাম আর অনেকক্ষণ সময়ও কাটিয়ে গেলাম। পার্কের মধ্যে অনেকগুলোই বসার জায়গা করা ছিল, সেরকমই একটা বসার জায়গা দেখে আমরা বসে পড়েছিলাম। বসার জায়গার পাশে এই পুকুর থাকায় বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিল। তাই হাওয়া খেতে খেতে আর এই বাচ্চাদের খেলা দেখতে দেখতে আমরা বেশ অনেকক্ষণই ওখানে বসেছিলাম। পর বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর যখন সন্ধে নেমে এলো, তখন আমরা আবারও চলে এলাম মন্দিরের দিকে, কারণ মন্দিরে তখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিল। তো চলো, আরতিও শেষ হয়ে গেছে, এখন আমরা যাব বাড়ির দিকে। আর এতক্ষণ যেই পুকুরটার কথা বলছিলাম, যেই পুকুরের পাড়ে আমরা বসেছিলাম, এইটা হলো সেই পুকুরের সামনের দিকটা।
কি সুন্দর জলের ফোয়ারা মতন করেছে, তার মধ্যে আবার নীল লাল কত সুন্দর রঙও হচ্ছে। এখন আমরা বেরোচ্ছি মন্দিরের পেছনের দিকে রাস্তাটা দিয়ে। পেছনের দিকে রাস্তার এক পাশে রয়েছে ফুলের গাছের জন্য জায়গা করা, যেখানে শীতকালে প্রচুর রকমের ফুল গাছ লাগানো হয়। আর এক পাশটায় রয়েছে এরকম পরপর দোকান, যেখান থেকে পুজোর জন্য সামগ্রী কেনা হয়। বেরিয়ে পড়েছি আমরা। তবে ঘুরতে ঘুরতে বেশ অনেকটা সময় কাটিয়ে ফেললাম। এসেছিলাম সেই কোন বিকেলে, এখন প্রায় সন্ধে গড়িয়ে এসছে। আর বেরোনোর পথে এই ফুচকার দোকানটা বেরিয়ে ঠিক যাচ্ছিলামই, আর তখনই রিজু ডেকে বলল যে চলো ফুচকা খেয়ে নিই। তাই বেশি দেরি না করে, ফুচকাকে নাও করতে পারি না যেহেতু, তাই দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। গল্প করতে করতে প্রায় আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি। এটা আমার বাড়ির কাছাকাছি একটা রাস্তা। এই রাস্তাগুলো আমার বড্ড প্রিয়। এই রাস্তার দুপাশে বড় বড় গাছপালা, মাঠ, এসব দেখতে দেখতে কখন যে আমরা অর্ধেক রাস্তা পেরিয়ে এসেছি সেটা খেয়ালই করিনি। আসলে এখন এই বড় বড় অট্টালিকার মাঝে এই ছোট ছোট রাস্তাগুলো তো প্রায় হারাতেই বসেছে। তাই যখন এরকম কোনো রাস্তাতে বেরোই, তখন কোনো দিক না, শুধু এই রাস্তা আর এই প্রাকৃতিক দৃশ্যগুলোই উপভোগ করতে থাকি। আর আমার বাড়ির সামনে এরকম প্রচুর রাস্তা রয়েছে। তাই যখনই আমরা ছুটি পাই, তখনই কোথাও বেড়ানোর না থাকলে এই রাস্তাগুলোতেই এমনি একটু ঘুরে বেড়াই। আর ইতিমধ্যে বাড়িতে এসে দেখি এতক্ষণ যার অপেক্ষা আমাদের করা উচিত ছিল, সেই এসে আমাদের জন্য অপেক্ষা করছে। এসে গেছে আমাদের বাড়িতে এখন কদিনের জন্য মিষ্টি একটা ছোট্ট অতিথি। প্রথমে ওর সাথে একটু আলাপ করিয়ে দিই যে ওর নাম মিঠি। ও হচ্ছে আমার দিদিভাইয়ের মেয়ে। দিদিভাই মানে সম্পর্কেও আমার যা হয়, মানে আমার জায়ের মেয়ে। ওই যে সম্পর্কে যা হলেও ও কিন্তু দিদির থেকে আমার কম কিছু না। আর ওই যে দূরে নীল শাড়ি পরে যিনি বসে আছে, উনি হলো আমার পিসি শাশুড়ি। পিসি শাশুড়িরই ছেলের বউ। তো যাই হোক, তো এবার ওনার সাথে দেখা হয়েছে, আর উনি আমাদের জন্য এতক্ষণ অপেক্ষা করেছে, তার জন্য তো একটুখানি পানিশমেন্ট আমাদের পেতেই হবে। আর পানিশমেন্ট হিসেবে ওকে নিয়ে একটু ঘুরতে হবে। তাই বেরিয়ে পড়লাম ওকে নিয়ে একটু ঘুরতে। তো চলো আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য সবাইকে টাটা।